নরসিংদীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষগুলি, নিহত 1, আহত 5। নেপথ্যে বালু উত্তোলন ও দখল, থমথমে পরিস্থিতি। ডাকসু-জাকসুতে ভরাডুবির পর পুনর্গঠনের বাকশাস, এনসিপির সাথে সম্পর্ক নিয়ে ধোঁয়াশা নয়, অভিযুক্তদের বাদ দেওয়ার সিদ্ধান্ত। আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোর যে ফলাফল, সেই ফলাফলগুলো নিয়ে আরেকবার ভাবতে চাই। এনসিপির সাথে আদর্শিকভাবে এটা আমি ইতিমধ্যে অনেক জায়গায় বলেছি, আদর্শিক জায়গায় মিল রেখে সামনে কাজ করা হবে। সমালোচনা এড়াতে চাকসুতে ভোট গণনা নিয়ে সতর্ক নির্বাচন কমিশন, স্বচ্ছতা নিশ্চিতে থাকছে ওএমআর, নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত। ভোটটারে যে ব্যালটগুলো হবে সেটাকে আইসোলেটেড করি জমা দেওয়ার ক্ষেত্রে, তখনই আমাদের সর্টিংটা হয়ে গেল। মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্যসেবার নামে রিসোর্ট খামার, সরকারি জায়গা লিজ নিয়ে চলছে ব্যবসা, ধ্বংস হচ্ছে গাছপালা, নির্বিকার প্রশাসন। এবং যুক্তরাষ্ট্রের ফের বন্দুক হামলায় ঝরল প্রাণ, এবার পেনসিলভেনিয়ায় 3 পুলিশের মৃত্যু, গুরুতর আহত আরও 2। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত অস্ত্রধারীও। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। সকাল 6টার দিকে সদরের চরাঞ্চল আলোকবালিতে এই ঘটনা ঘটে। নিহত ইদন মিয়া মুরাদনগর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায় 2024 সালের 5 আগস্টের পর থেকে বালু উত্তোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা শাহ আলম চৌধুরী ও বহিষ্কার নেতা আব্দুল কাইয়ুম মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার ভোরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় গুলিবিদ্ধ হন ইদন মিয়া ও আহত হন আরও 5 জন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সংঘর্ষের জের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন আজ। এছাড়াও আসলে 5 মরদেহ পোড়ানোর মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণও আছে। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, নাহিদ ইসলাম কয়টা নাগাদ সাক্ষ্য দিতে আসবেন আজ? আর আসলে 5 মরদেহ পোড়ানোর মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এই জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক, কারণ তার নেতৃত্বেই এই জুলাই আন্দোলনে ছাত্র জনতারা রাস্তায় নেমে এসেছিল। একটি গণঅভ্যুত্থানে এই শেখ হাসিনাকে পতন করেছিল এবং মূলত গতকালকে তার সাক্ষ্য গ্রহণের প্রথম দিন ছিল। গতকাল তিনি সাক্ষ্য দিয়েছেন যে 2018 সাল থেকে এই যে কোটা সংস্কার আন্দোলনই ছিল এই গণঅভ্যুত্থানের বীজ বোনা, এরকম কথা তিনি বলেছেন। কারণ 18 সালে তিনি কোটা সংস্কার আন্দোলন করেছেন, পাশাপাশি 2019 সালে যখন ডাকসু নির্বাচন হয়েছে তখন ছাত্রলীগ কিভাবে অনিয়ম করে নিরঙ্কুশ জয় পেয়েছিল সে কথাগুলো তিনি বলেছেন। পাশাপাশি এই যে জুলাই গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে, জুলাইয়ের 1 তারিখ থেকে যখন শুরু হয়েছে এই যে 18 সালের যে পরিপত্র ছিল কোটার প্রজ্ঞাপন, সেটি বাতিল করা হয়েছিল রিট করে হাইকোর্ট থেকে, সেই বিষয়ে তিনি কথা বলেছেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগ কীভাবে ফেসিবাদ হয়েছে সেই কথাগুলো তারা বলেছেন। একজন তরুণ নেতা হিসেবে তারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কীভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালিয়েছে, অত্যাচার করেছে, সেই বিষয়গুলো তিনি তার জবানবন্দিতে গতকালকে বলেছেন। আজকে মূলত তিনি তার জবানবন্দির যে অংশটি আজকে দিবেন সেটি হলো তিনি যখন আন্দোলন চলমান ছিল, জুলাই গণঅভ্যুত্থান যখন হয়েছে তখন তিনি ডিবি অফিসে আটক ছিলেন, কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে, পাশাপাশি তাকে গুম করা হয়েছিল, সমন্বয়কদেরকে চাপ প্রয়োগ করা হয়েছিল আন্দোলন প্রত্যাহার করার জন্য, এই কথাগুলো তিনি তার জবানবন্দিতে আজকে তুলে ধরবেন। কিছুক্ষণ পরেই তার এই জবানবন্দিটি শুরু হবে। পাশাপাশি আজকে
আমরা দেখেছি যে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করে এবং 2 জনকে হত্যা মামলার যে আনুষ্ঠানিক যে অভিযোগ গঠনের আদেশটি আজকে দিতে পারেন ট্রাইব্যুনাল এবং এই আদেশের মাধ্যমে এই মামলারও বিচার শুরু হতে যাচ্ছে। পাশাপাশি আশুলিয়াতে 6 লাশকে পুড়িয়ে হত্যার ঘটনায় আজকে 3য় দিনের মতো সাক্ষ্য দিবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2 নম্বরে আজকে 3য় দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে গতকালকেও 2য় দিনের সাক্ষ্য অনুষ্ঠিত হয়েছিল, সেখানে 2 জন শহীদের পরিবার সাক্ষ্য দিয়েছেন। সেই সাক্ষ্যে উঠে এসেছে কিভাবে আশুলিয়াতে গুলি করে ছাত্রদেরকে গুলি করে হত্যা করে সেই লাশকে পুড়িয়ে ফেলা হয়েছিল। সেখানে এই 6 জনের মধ্যে 1 জন জীবিত ছিলেন, এই কথাগুলো তদন্ত সংস্থার যে প্রতিবেদন রয়েছে সেখানে আশুলিয়ার এই ঘটনায় উঠে এসেছে। তবে সার্বিকভাবে বলা যায় যে ট্রাইব্যুনালের কাজ এখনও শুরু হয়নি। 11টার সময় ট্রাইব্যুনালের যেই আনুষ্ঠানিক যে কার্যক্রম আজকের সেটি শুরু হবে এবং যিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম তিনি এসে শেখ হাসিনার বিরুদ্ধে 2য় দিনের মতো আজকে সাক্ষ্য দেবেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। ডাকসু ও জাকসু নির্বাচনে ভরাডুবির পর সংগঠনকে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস। দলে অনুপ্রবেশকারীদের আধিক্য থাকায় সংগঠন দিনকে দিন অচল হচ্ছে এমন কারণ দেখিয়ে পুনর্গঠন করে অভিযুক্তদের বাদ দেয়া, নতুন নাম ও নতুন কমিটির দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সে সাথে আগামীতে এনসিপির সাথে সম্পর্কের গভীরতা নিয়েও লুকোচুরি থেকে বের হয়ে আসতে চাইছেন সংগঠনের দায়িত্বশীলরা। এ নিয়ে আরও জানাচ্ছেন জাহিদ হোসেন। 26 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে 24-এর অভ্যুত্থানের সামনের সারির ছাত্র নেতাদের নিয়ে গঠিত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানে যাত্রা শুরু করলেও শুরুর দিনেই সংগঠনটি সংবাদের শিরোনাম হয় সমর্থকদের 2 পক্ষের হাতাহাতির কারণে। 7 মাস ঢিমেতালে সাংগঠনিক কার্যক্রম চালানোর পর আসে ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে হল সংসদ পর্যায়ে কিছুটা সফলতা পেলেও কেন্দ্রীয় সংসদগুলোতে ঘটে ভরাডুবি। এমন ফলাফলের কারণ হিসেবে সংগঠনের ভিতরে ছদ্মবেশী পদধারীর উপস্থিতির কথা জানাচ্ছেন বর্তমান কর্ণধাররা। আর সমাধান হিসেবে এখনই সংগঠনের অবয়ব বদলকেই অবধারিত গন্তব্য হিসেবে নিচ্ছেন তারা। অনেকজন এসেছেন নানা রকমের এজেন্ডা নিয়ে, সেই যারা এসেছেন ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য গণতান্ত্রিক ছাত্র সংসদকে ব্যবহার করতে, তাদের এখানে একটি পুনর্গঠনের ব্যাপার আছে। একই সঙ্গে আমাদের সাংগঠনিক যে স্ট্রাকচার অবকাঠামো সেটিকে আমরা পুনর্গঠন করতে চাই একবার। আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোর যে ফলাফল সেই ফলাফলগুলো নিয়ে আরেকবার ভাবতে চাই। দল পুনর্গঠনে বাদ পড়বেন বিতর্কিতরা। শীঘ্রই সম্মেলনের মাধ্যমে আসবে নতুন কমিটি, আর সেখানে দল পেতে পারে নতুন নাম। মুশকিলটি হয়েছে এই অ্যাকোমোডেশনের নামে কিছু ব্যক্তিরা তারা আমাদের এই সংগঠনে এসে অন্যান্য সংগঠনের পারপাস সার্ভ করেছেন এবং সংগঠনের কখনো কখনো ক্রিটিক্যাল মোমেন্টে তারা আমাদেরকে সহযোগিতার বদলে চরম অসহযোগিতা করেছেন। সুতরাং সেই ব্যাপারগুলো নিয়ে আমাদের নিশ্চয়ই কাজ করতে হবে। নামের যে আসলে ট্যাগলাইন আকারে বলি বা যে কোনোভাবে বলি না কেন, এই নামটি আমরা দেখেছি যে অনেকে আসলে খুব ভালোভাবে পছন্দ করেনি। তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনা চলমান আছে। কাগজে কলমে মধুর ক্যান্টিনকে দলীয় কার্যালয় হিসেবে পরিচয় দিলেও এনসিপির কার্যালয়ে নিয়মিত সভা করতে দেখা গেছে বাকছাস নেতাদের। তবে এবার আর লুকোচুরি নয়, এনসিপি বাকছাসের সম্পর্ক নিয়ে খোলাসা করবেন তারা। আমরা এনসিপির সাথে আদর্শিকভাবে এটা আমি ইতিমধ্যে অনেক জায়গায় বলেছি। তো আদর্শিক জায়গায় আসলে মিল রেখে যদি কাজ আমরা করে আদর্শিক জায়গায় মিল রেখে সামনে কাজ করা হবে। আমরা হয়তো কাউন্সিলের দিকেও যেতে পারি, এটা আমাদের সিদ্ধান্ত এখনো হয়নি, বাট সব কিছু আলোচনাধীন আছে। আর এখানে আমাদের যে টপ 8 আমরা করেছি, সেই টপ 8 না হয়ে সে টপ 4 হতে পারে। তবে সব সিদ্ধান্তে জেলা ও বিশ্ববিদ্যালয় কমিটির কাছ থেকে পরামর্শ শুনবেন বলেও জানিয়েছেন বাকছাস কর্ণধাররা। এখন আবার সিদ্ধান্ত না হলে আমি সব বলে হোসেন জাহিদ, এখন ঢাকা। ডাকসু ও জাকসু নির্বাচনে দীর্ঘ সময় ভোট গণনা, শিক্ষিকার মৃত্যুর ঘটনায় উঠেছিল ব্যাপক সমালোচনা। তাই নির্বাচন নিয়ে নতুন করে ভাবছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাকসু নির্বাচনে ভোট গণনা দ্রুত স্বচ্ছ করতে ওএমআর পদ্ধতি, সিসিটিভি নজরদারি ও বড় পর্দায় সরাসরি সম্প্রচারের মতো পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। এছাড়া শিক্ষার্থীরাও প্রতিশ্রুতি চান স্বচ্ছ, দ্রুত ও নির্ভুল ভোট প্রক্রিয়া। এ নিয়ে আরও জানাচ্ছেন শোয়েব রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুড়ে জাকসু নির্বাচন ঘিরে উৎসব মুখর আবহ। প্রার্থীদের পাশাপাশি শিক্ষার্থীদের আলোচনায় রয়েছে ভোটের পরিবেশ আর গণনা পদ্ধতি।
ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকেই চাকসু নির্বাচন ঘিরে নতুন করে ভাবছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী 12ই অক্টোবর চাকসুর ভোট হবে ওএমআর ব্যালটে। ভোট শেষে মেশিনে দ্রুত গণনা করে জানানো হবে ফলাফল। ভোট গ্রহণ থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত কিভাবে দ্রুত ও স্বচ্ছতার সাথে করা যায় তার উপায় খুঁজছে নির্বাচন কমিশনও। নির্বাচন কমিশন জানায়, মনোনয়ন জমা ও প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রয়োজনীয় ব্যালট ছাপানো হবে। তখন শুরু হবে ওএমআর ব্যালট ছাপানোর কার্যক্রম। আর বিতর্ক এড়াতে ভোটের দিন সকালে ব্যালট পৌঁছে দেয়া হবে কেন্দ্রে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চাকসু নির্বাচনে প্রতিটি পদের জন্য আলাদা ব্যালট বাক্স রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কমিশনার। ভোটটারে যে ব্যালটগুলো হবে সেটাকে আইসোলেটেড করি জমা দেওয়ার ক্ষেত্রে, তখনই আমাদের সর্টিংটা হয়ে গেল। তাহলে আমাদের ওই সর্টিং করার জন্য যে সমস্যাটা বা সময়টা, সেই সময়টা লাগবে না। সুতরাং আমরা ভোট গণার পরপরই, ভোট নেওয়ার পরপরই আমরা গণার কাজে চলে যেতে পারব। অধিকাংশ শিক্ষার্থীরাও ওএমআর এবং মেশিনের মাধ্যমে দ্রুত গণনার পক্ষে। তবে স্বচ্ছতা নিশ্চিতে নিরবচ্ছিন্ন বড় পর্দায় তা প্রচারের দাবি তুলেছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ তারা কি প্রবলেম ফেস করেছে এই ওএমআর করতে গিয়ে এবং কি প্রবলেম শিক্ষার্থীরা ফেস করেছে তা যদি সমন্বয় করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তার সিদ্ধান্ত নেয়। আমরা জাকসু নির্বাচনে দেখেছি এখানে প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত তার বিলম্ব করে। আমরা চাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসব সমস্যার যেন সম্মুখীন না হয়। তার সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা আওতায় এবং সার্বক্ষণিক যাতে সেটা এলইডি স্ক্রিনে সরাসরি সেই গণনার কাজটি দেখানো হয়। ভোট গণনা করবে যারা কর্তৃপক্ষ আছে, তারা যদি কোনো একটা পক্ষের পক্ষপাতিতা করতেও চায় সেটা করতে পারবে না। ভোট গণনা কার্যক্রম সিসিটিভির আওতায় এনে তা গণনা কক্ষের বাইরে বড় পর্দায় প্রদর্শনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও প্রচারের সম্ভাবনা খতিয়ে দেখছে প্রশাসন। আমি যদি এলইডি স্ক্রিন রাখবই, আমি সকাল থেকে রাখবো না কেন? আমাকে তো ভাড়া দিতেই হবে। আমি সকাল 8:30 থেকে রাত 9:30, 10:30, 11:30 যতক্ষণ পর্যন্ত ভোট কাস্টিং হবে, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট দিতে হবে, আমি এটা কন্টিনিউস রাখলে অসুবিধা কোথায়? খুবই ইজি আমার কাছে। হ্যাঁ, এখন কর্মযোগ্য করতে গেলে বুঝবো কতটুকু কথা। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে 27,500-এর বেশি শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে তা ভোট গণনায় অসঙ্গতি কিংবা ত্রুটির কারণে যাতে মলিন না হয় সে দাবি শিক্ষার্থীদের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। জাতিসংঘের সাধারণ অধিবেশন বরাবরই বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে এবারের সফর বিশেষ এক বার্তা নিয়ে এসেছে। রাজনৈতিক বিভাজন নয়, বরং ঐক্যের পথে হাঁটছে বাংলাদেশ। প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার নেতৃত্বে এই সফরে থাকছেন দেশের 4টি ভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। যুক্তরাষ্ট্র থেকে আব্দুল আহাদের প্রতিবেদনে বিস্তারিত। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন ঘিরে বাংলাদেশের প্রস্তুতি এবার ভিন্ন মাত্রা যোগ করেছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে একটি সমন্বিত প্রতিনিধি দল, যেখানে রাখা হয়েছে দেশের 4টি প্রধান রাজনৈতিক দলের নেতাকে। বিএনপি থেকে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী থেকে ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপি থেকে আক্তার হোসেন। রাজনীতিবিদদের কাছেই দেশের সার্বিক পরিচালনা ভার হস্তান্তর করা হবে, কাজে সেই হিসাবে তাদেরকে আমরা এই প্রতিনিধি দলে অংশভুক্ত করছি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মেরুকরণে বিভক্ত বাংলাদেশের এই সফর যেন এক নতুন বার্তা দিচ্ছে, যা থেকে বোঝা যাচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় স্বার্থে ঐক্য সম্ভব। সার্বিক বিবেচনায় এবারের অধিবেশনে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত ও সুদৃঢ় করবে বলে আমরা আশা করছি। সফরে প্রতিনিধিরা অংশ নেবেন বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে, তুলে ধরবেন বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও টেকসই উন্নয়ন নিয়ে সাম্প্রতিক অগ্রগতি। একসাথে থাকা এই রাজনৈতিক মুখগুলো আন্তর্জাতিক মহলের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবেন, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। রাজনৈতিক মতৈক্য থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এক ছাতার নিচে আসার এই সংস্কৃতি যদি প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় অর্জন। জাতিসংঘের এই মঞ্চে অংশগ্রহণ শুধু উপস্থিতি নয়, বরং এটি বাংলাদেশের ঐক্যের নতুন এক ভাষা। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্যসেবার নামে সরকারের জায়গা লিজ নিয়ে চলছে রিসোর্ট ও ব্যবসা বাণিজ্য। স্বাস্থ্যসেবার কোনো চিহ্ন তো নেই, উল্টো গাছ কেটে ধ্বংস করা হচ্ছে পরিবেশ। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এম এ হামিদের তথ্য প্রতিবেদনে বিস্তারিত। হিট বাংলাদেশ ১৯৭৬ সালে মৌলভীবাজারের কোমলগঞ্জের কুষ্ঠ ও যক্ষ্মা রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের কাছ থেকে প্রায় ১৯০ একর জায়গা শর্ত সাপেক্ষে লিজ নেয়। উদ্দেশ্য ছিল চা শ্রমিক সহ দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা। তবে কাগজে কলমে স্বাস্থ্যসেবার কথা থাকলেও বাস্তবে চিকিৎসার কোনো চিহ্ন নেই। বর্তমানে স্বাস্থ্যসেবার আড়ালে গড়ে উঠেছে রিসোর্ট, রেস্ট হাউস, ছাগল ও মোরগ পালনের খামার, লেবুর বাগান আর মাইক্রো ফাইন্যান্স অফিস। বাইরে চিকিৎসা সাইনবোর্ড থাকলেও ভেতরে সবই ফাঁকা। এখানে স্থানীয় মানুষও প্রাথমিক চিকিৎসা দিত হিট বাংলাদেশ, কিন্তু বর্তমানে হিট বাংলাদেশ আগের মতো আর নেই। কমলগঞ্জ এলাকায় অনেক প্রভাব এবং বর্তমানেও আছে ওদের। ওরা দখলে নিয়ে ও যে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানিও কিন্তু করেছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগের জায়গায় অনুমতি ছাড়া মূল্যবান কয়েকটি গাছ কেটে জড়ো করলে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি ও সংবাদ প্রকাশ হলে নড়েচড়ে বসে প্রশাসন। জব্দ করা হয় গাছ। স্থানীয়রা বলছেন গাছ কেটে আসবাবপত্র তৈরি ও বিক্রির প্রমাণও রয়েছে। এখানে আরো আশেপাশে অনেক গাছ কাটা হয়েছে। ওনাদেরকে প্রশ্ন করলে ওনারা বলে যে আসলে গাছগুলা জোরে পড়ে গেছে বা কোনোটা মারা গেছে। কামলা দিয়ে গাছ কেটে ওরা হিজে রাখে না, মেইলোনিয়া সিরাত কাটকা দেওয়া যায়, মেইল লইয়া যা। তারা গাছ কর্তন করছে, কিন্তু আমাদের কাছ থেকে আমাদেরকে অবহিত করে নাই। অবহিত না তো আমাদের কাছ থেকে কোনো বন বিভাগের কাছ থেকে কোনো পারমিশন নেয়নি। আর এরই ধারাবাহিকতা আমি ইউনো স্যারকে বিষয়টা আমি কমলগঞ্জ ইউনো স্যারকে আমি বিষয়টা নিশ্চিত করি। অভিযোগ রয়েছে শর্ত ভেঙে স্বাস্থ্য বিভাগের জায়গা সাবলিজে দেওয়া হয়েছে প্রভাবশালীদের কাছে। এ বিষয়ে স্থানীয়রা কেউ কিছু বললে দেয়া হয় গাছ কাটার মিথ্যা মামলা। আর এসব কাজে হিডের লিয়াজো অফিসার নূরে আলম সিদ্দিকীর সহযোগিতা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এই কাঠগুলি উনি বিভিন্ন জায়গাতে ফাইলিং করে বিক্রি করে, আর এই গাছ চুরির মামলা কিন্তু এলাকার লোকাল লোকেরাই খায়। নানা বিষয়ে এই অভিযোগ স্বীকারও করেন হিট বাংলাদেশের লিয়াজো অফিসার। মৃত অবস্থায় ছিল এবং সেটা বৃষ্টির মধ্যে একটু আমরা মনে করলাম যে একটু ঝুঁকিপূর্ণ, কিছু ডালও পড়ছিল চালের উপরে। সেই অবস্থায় আসলে তখন মাথায়ও কাজ করেনি বিষয়টা যে ফরেস্ট বা প্রশাসনকে জানিয়ে আমরা কাটবো। কোমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন বিভাগের জিম্মায় নেওয়া হয়েছে গাছগুলো। তদন্তপূর্বক তাদের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের। কারো কোনো অনুমতি ব্যতীত রেখে তারা এই গাছটি কাটতে পারে না। তার জন্য আমরা বন বিভাগকে বিষয়টি তদন্তের জন্য নির্দেশনা দিয়েছি। তারা বিষয়টি তদন্ত করছে ও ইতিমধ্যে গাছগুলো তাদের জিম্মায় রয়েছে। হিট বাংলাদেশের অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে ও শর্ত ভঙ্গের জন্য তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। কিছু কাজ ওরা আসলে চুক্তির বাইরে করতেছে, আমি ওদেরকে সাবধান করে আসছি। আর এটা আমি জেলা প্রশাসক মহোদয়কে জানাইছি, জেলা প্রশাসক মহোদয়ও জানেন। হিডের অনিয়ম তদন্ত শেষে জায়গাটি উদ্ধার করে সরকারি স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের দাবি স্থানীয়দের। এখন মৌলভীবাজার। অনিয়ম আর নানা সমস্যায় জর্জরিত নোয়াখালীর হাতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসকদের অনিয়ম, চিকিৎসা সরঞ্জাম সংকট, দালালের দৌরাত্ম্য ও জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বিচ্ছিন্ন দ্বীপটির ৭.৫ লাখ বাসিন্দা। দীর্ঘদিন বন্ধ রয়েছে অস্ত্রোপচারও। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাসিম শুভ। নদী আর সাগর ঘেরা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া। দেশের দক্ষিণের এই দ্বীপটিতে বসবাস করেন প্রায় ৭.৫ লাখ মানুষ। বিশাল জনগোষ্ঠীর এই দ্বীপে রয়েছে কেবল একটি ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৯৯৮ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। দ্বীপটিতে আর কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসার একমাত্র ভরসা। তবে কমপ্লেক্সটিতে বছরের বেশিরভাগ সময় থাকেন না চিকিৎসক। নষ্ট হয়ে আছে এক্স রে ও ইসিজি মেশিন, দীর্ঘদিন বন্ধ অস্ত্রোপচারও। এর মধ্যে অভিযোগ উঠেছে কমপ্লেক্সে কর্মরত বাগানের মালি, ঝাড়ুদার ও ওয়ার্ড বয় কাজ করছেন ইমার্জেন্সি বিভাগে। বহির্বিভাগে চিকিৎসা নিতে বাড়তি টাকা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ারও রয়েছে অভিযোগ।
ফলে রোগীরা বাধ্য হচ্ছেন হাতিয়া থেকে অন্যত্র গিয়ে চিকিৎসা নিতে। 11টার সময় ডেলিভারি রোগী নিয়ে আইছে, বুঝছেন। আসার পর ওরা বলছে আগে হবে ডেলিভারি হবে নর্মাল, আর রাইতের 9টার দিকে বলছে হবে না, এটারে বাইরে নিয়ে যায়। আমরা যে পরিমাণ ডাক্তার দরকার সেই পরিমাণ ডাক্তার নাই। যারা ওই নাইট গার্ড ঝাড়ুদার এরাই ইমার্জেন্সিতে সেবা দেয়। এখন সকাল 11টা বাজে, এখনও প্যাথোলজি বিভাগে কোনো ডাক্তার নাই এবং অন্যান্য রুমগুলো এখনও তালাবদ্ধ। এখানে রোগীরা আসে ঘোরাফেরা করে, কোনো ডাক্তার পায় না। মেডিকেলে ভালো কোনো যন্ত্রপাতি নাই, কোনো পরীক্ষার ব্যবস্থা নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, কোনো আইসিইউর ব্যবস্থা নাই। 45 দিন মেয়াদ উত্তীর্ণ ওষুধটা ব্যবহার করতে হবে আমাকে। চাইছিতে কীভাবে ইচ্ছে করে এই ওষুধগুলো দেওয়া কীভাবে দেয় তারা জানে। এদিকে অনিয়মের বিষয়গুলো স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা। আমাদের এখানে তো ডাক্তার অনেক কম, তাই কিছু ডাক্তার 2-1জন ডাক্তার আমাদের ট্রেনিংয়ের জন্য নোয়াখালী যেতে হয় এবং ওখানে ট্রেনিং করা মানে 3 দিনের সময় নিয়ে যেতে হয়, কারণ এখানে যেতে লাগে একদিন, আসতে একদিন এবং ট্রেনিংয়ের দিন 3 দিন। এই জন্য 2-1জন ডাক্তার সবসময় আমার হাসপাতালের বাইরে থাকে। নিজে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি এবং আমি এই জন্য আমার হাসপাতালের সিসি ক্যামেরাও এখানে স্থাপন করেছি, যাতে এই জিনিসগুলো আমি ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারি। বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে পদায়ন পেলেও আসতে চান না চিকিৎসকরা। উপকূলীয় এই উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। এখন নোয়াখালী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একদিন বাড়িয়ে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ। বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। একই সাথে প্যানেল ঘোষণা করা হবে বেশ কয়েকটি সংগঠনের। এদিকে আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগে জমে উঠেছে ডাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা করছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। প্রথমে চলে যাব শোয়েব আপনার কাছে। শোয়েব, এখন পর্যন্ত কতজনের মনোনয়ন ফর্ম জমা পড়েছে আর আজ কোন কোন সংগঠন প্যানেল ঘোষণা করবে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে একদিন সময় বাড়িয়ে আজ বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন জমাদানের শেষ সময় নির্ধারণ করেছে চাকসু নির্বাচন কমিশন এবং সেই অনুযায়ী সকাল 9:30 থেকে মনোনয়ন গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে। এবং আমরা দেখেছি সকালের এই সময়টাতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম, সীমিত সংখ্যক শিক্ষার্থী এই মুহূর্তে মনোনয়ন জমা দিয়েছেন। সকাল থেকে সেই সংখ্যাটি হয়তো বা 5 থেকে 6 জন হতে পারে। এর বাইরে আমরা গতকাল পর্যন্ত দেখেছি মনোনয়ন জমা দিয়েছেন 371 জন এবং মনোনয়ন নিয়েছেন মোট 1162 জন। এবং এই 1162 জনের মধ্যে 371 জন জমা দিয়েছেন, বাকিরা কিন্তু আজ জমা দিবেন। এবং বাকিদের মধ্যে আমরা যেটুকু জেনেছি যে ছাত্র শিবিরের নেতাকর্মী যারা ফর্ম নিয়েছেন, ছাত্র দলের যে সকল নেতাকর্মী ফর্ম নিয়েছেন এবং অন্যান্য যেই স্বতন্ত্র প্যানেল যেগুলো আছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু আজকেই মনোনয়নপত্র জমা দিবেন। তো সকালের এই সময়টাতে ভিড় কিছুটা কম হলেও কিন্তু ধারণা করা হচ্ছে যে সময় বাড়াবার সাথে সাথে কিন্তু সেই ভিড় আরও অনেকটাই বাড়তে পারে। এবং সেই হিসেবে নির্বাচন কমিশন থেকেও কিন্তু বাড়তি জনবল নিয়োগ করে যথাযথ প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে আজ মনোনয়ন জমা দেওয়ার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির তারা দুপুর 2:30টায় তাদের যে প্যানেল রয়েছে সে পূর্ণাঙ্গ প্যানেল তারা ঘোষণা করবেন। এর আগে দুপুর 12টায় ছাত্রদল তাদের প্যানেল ঘোষণার কথা জানিয়েছেন এবং একই সাথে বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন তারাও তাদের প্যানেল ঘোষণা করবে এবং এর বাইরে স্বতন্ত্র শিক্ষার্থীদের একটি প্যানেল ঘোষণার কথা রয়েছে। সব মিলিয়ে 4টি প্যানেল আজ ঘোষণা হতে পারে সেরকম একটি ধারণা আমরা পেয়েছি। এর বাইরেও কিন্তু আরও অনেক প্যানেল থেকে স্বতন্ত্র শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং আজকে যারা জমা দিবেন তাদের যেই ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু কাল যাচাই বাছাই করা হবে এবং যাচাই বাছাই শেষে 25 সেপ্টেম্বর কিন্তু পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই মূলত তারা কিন্তু তাদের যে নির্বাচনী প্রক্রিয়া সেই প্রক্রিয়া তারা শুরু করতে পারবেন। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে শুরুতে নারী শিক্ষার্থীদের যেই অংশগ্রহণ সেটি কিছুটা কম থাকলেও কিন্তু দিন গড়াবার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে নারীদের যে হলগুলো রয়েছে সেই হল সংসদে কিন্তু ব্যাপক ফর্ম উত্তোলন হয়েছে, সেই সাথে ছাত্রদের হলগুলোতেও কিন্তু ব্যাপক ফর্ম উত্তোলন হয়েছে এবং সব মিলিয়ে 1162টি ফর্ম উত্তোলিত হয়েছে এবং সেগুলো জমা পড়লে কিন্তু নির্দ্বিধায় বলা যায় যে একটি জমজমাটপূর্ণ নির্বাচন কিন্তু সামনে অপেক্ষা করছে এবং শিক্ষার্থীরাও প্রায় 3 যুগ পর হতে যাওয়া এই নির্বাচনকে নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত এবং তারাও কিন্তু নির্বাচনী লড়াইয়ে নামার জন্য একেবারে পুরোপুরি প্রস্তুত।
এবার রাকসু নির্বাচনের খবর জানতে চলে যাব রাকিবের কাছে। রাকিব, প্রার্থীদের আচরণবিধি ভঙ্গ নিয়ে কার কি অভিযোগ রয়েছে আর প্রচারণার সবশেষ খবর জানাবেন। প্রত্যেকদিন সকাল থেকেই আসলে যারা প্রার্থী আছেন রাকসু নির্বাচন করছেন তারা কিন্তু প্রচারণা করছেন এবং সকাল থেকে আমরা দেখছি ক্যাম্পাসে যেহেতু সকাল 9টা এবং 10টার দিকে একাডেমিক ভবনগুলোতে ক্লাস থাকে এবং আচরণবিধি অনুযায়ী একাডেমিক ভবনে আসলে প্রবেশ নিষেধ এবং ক্লাস চলাকালীন তারা নির্বাচন প্রচারণা চালাতে পারবে না, যার কারণে তারা যেটি করছে যে প্রত্যেকটি একাডেমিক ভবনের সামনে এসে কিন্তু তাদের প্রচারণা চালাচ্ছেন। এখানে আমরা সকাল থেকেই দেখছি যে চতুর্থ সায়েন্স বিল্ডিং বা সায়েন্স বিল্ডিংয়ে যেই জায়গাগুলো রয়েছে সেখানে আসলে প্রার্থীদের আজকে প্রচারণাটা অনেক বেশি। এখানে প্রবেশের সময় শিক্ষার্থীদেরকে আসলে হাতে ব্যালট ধরিয়ে দিচ্ছেন প্রার্থীরা এবং তাদের যে ইস্তেহার তাদের যে আবেদনটি সেটি আসলে তারা করছেন এবং এই সুযোগটি আসলে তারা নিচ্ছেন, কেননা এখন ক্লাস এবং পরীক্ষার কারণে অনেক শিক্ষার্থী কিন্তু একাডেমিক ভবনগুলোতে আসছেন। এর পরবর্তী সময়ে তারা ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে কিন্তু আসলে ছড়িয়ে যাচ্ছেন এবং সেখানে যেখানে শিক্ষার্থীদের জটলা দেখছেন সেখানে আসলে প্রচারণা চালাচ্ছেন। আসলে কেন্দ্রীয় ছাত্র সংসদের 247 জন এবং সিনেট সদস্যের জন্য 58 জন, সব কিছু মিলে বিশাল প্রার্থী তালিকা এবং সেই প্রার্থীরা কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে তাদের প্রচারণা চালাচ্ছেন। সেক্ষেত্রে আসলে নির্বাচনী আচরণবিধি তারা গতকাল থেকে আসলে একটু মেনে চলার চেষ্টা করছেন, যদিও গতকালকে ছাত্র শিবির এবং ছাত্রদল তারা নির্বাচন কমিশনকে ছাত্রদল 6 দফা এবং ছাত্র শিবির 9 দফা দাবি দিয়েছে আচরণবিধি ভঙ্গ সহ বিভিন্ন অভিযোগ এনে। সুতরাং সেই জায়গা থেকে আজকে থেকে আমরা প্রার্থীদের থেকে যেটা শুনতে পেয়েছি তারা বলছেন যে বিষয়টি তারা মাথায় রাখছেন এবং নির্বাচন কমিশনের যে কঠোর মনিটরিং ব্যবস্থা সেখানে যেন তারা আসলে সেই জায়গায় না পড়েন, অভিযুক্ত না হন, সেই চেষ্টাটি তারা করছেন এবং সবকিছু মেনেই তারা আসলে এই নির্বাচনটি করছেন। যেহেতু আসলে ছাত্রদের অধিকার আদায়ের এই ছাত্র সংগঠন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেকেই চাচ্ছেন যে একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যে ছাত্র প্রতিনিধি তারা নির্বাচিত হোক এবং এই রাকসু দীর্ঘ 35 বছর পর যে হতে যাচ্ছে সেটি সচল হোক এবং ছাত্রদের যে অধিকার সেগুলো আদায় হোক এই বিশ্ববিদ্যালয়ে। সুতরাং সারা দিনব্যাপী আসলে এই প্রচারণা চলবে। আমরা হয়তো পরবর্তী সময়ে কি হচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। দূর দূরান্তের হাজারো ভক্তের পদচারণায় মুখর যশোরের চৌগাছার 300 বছরের পুরনো বলুহ মেলা। যুগ যুগ ধরে চলা এই মেলা উপলক্ষে স্থানীয়রা জামাই ও মেয়েকে দাওয়াত করে আনেন, যা এই অঞ্চলের রীতিতে পরিণত হয়েছে। বসে হরেক রকমের দোকান, যেখানে প্রতিদিন বেচাকেনা হচ্ছে কোটি টাকার উপরে। এনামুল হকের ক্যামেরায় বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদন। প্রায় 300 বছর ধরে আধ্যাত্মিক সাধক পীর বলুহ দেওয়ানের স্মৃতিতে যশোরের চৌগাছার হাজরাখানা গ্রামে আয়োজন হয়ে আসছে বলুহ মেলা। প্রতিবারের মতো এবারও মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে বসেছে ঐতিহ্যবাহী এই মেলা। বাংলা ভাদ্র মাসের শেষ সপ্তাহ এলেই তার রওজা শরীফ ঘিরে আয়োজন হয় বলুহ মেলা। এ উপলক্ষে স্থানীয়রা জামাই ও মেয়েকে দাওয়াত করে আনেন, যা এই অঞ্চলের রীতিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এই মেলায় ব্যবসা বাণিজ্য করি এবং এই মেলায় বেচা কিনা ভালো হয়। গ্রামের লোক ঈদের সময় মেয়ে ছেলে দাওয়াত করে না, কিন্তু এই মেলা উপলক্ষে দাওয়াত করতে হয়, মেলা উপলক্ষে আসে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসি, আসে অনেক ভালো লাগছে আর সব জায়গা দেখতে অনেক ভালো। ছেলের জন্য রিমোট কন্ট্রোল একটা গাড়ি কিনলাম। বাচ্চা কাচ্চা ফ্যামিলিদের নিয়ে আসছি, সময় দিচ্ছি, কেনাকাটা করছি, দেখছি বিভিন্ন জিনিস খাওয়া দাওয়া করবো, দেখবো, খেলনা চড়বে বাচ্চারা। মেলায় নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। দামে সাশ্রয়ী হওয়ায় কেনাবেচাও বেশ জমজমাট। শিশুদের বিনোদনের খোরাক যোগাচ্ছে নাগরদোলা সহ বিভিন্ন খেলনা। ঐতিহ্যবাহী মেলা হয়, প্রতি বছরই হয়। আমরা প্রতি বছরই আসি, ব্যবসার উদ্দেশ্যে আসি। আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ। এখানে মেয়েদের প্রসাধনী থেকে শুরু করে অনেক সংসারে যাবতীয় কিছু সবকিছুই পাওয়া যায়। মেলার অন্যতম আকর্ষণ নানা ধরনের আসবাবপত্রের দোকান। স্বজনদের উপহার হিসেবে এসব আসবাবপত্র দেওয়ার রীতিও রয়েছে স্থানীয়দের মধ্যে। এখানে আমরা আসছিলাম, কাঠের দোকানপাট অনেক ছিল, সবকিছুই ঘুরে ফিরে দেখছি, খুবই ভালো লাগছে। মেলায় বেচা কেনা ভালো হয়, আল্লাহর রহমতে মাল ঘুরে যায় না, ঠিক আছে, বেচা কেনা ভালো হয়, এখানে সিকিউরিটি ভালো। অন্যান্য বছরের তুলনায় মেলায় এবছর দর্শনার্থীদের ভিড় বেশি। দর্শনার্থীদের নিরাপত্তার দায়িত্ব গোটা গ্রামবাসীর বলেও জানায় আয়োজক কমিটি।
আইন শৃঙ্খলা বাহিনী আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমাদের করছে, আমরা চেষ্টা করছি। আমাদের ভলেন্টিয়ার আছে, আমরা প্রায় ৪৫ জন ভলেন্টিয়ার আমরা ইনপুট করছি। এর সাথে ১৮ জন যে মূল কমিটি, এই কমিটির লোকজনও মাঠে আছে। মেলায় ছোট বড় প্রায় ২,০০০ স্টল রয়েছে। এসব স্টলে প্রতিদিন বেচাকেনা হচ্ছে কোটি টাকার উপরে। সব ধর্মের মানুষই আসে এ মেলায়। ১০ দিন ব্যাপী ভক্ত দর্শনার্থীদের এ মিলন মেলা শেষ হবে আগামী ১৮ সেপ্টেম্বর। এখন যশোর। আবারও বন্দুক হামলায় প্রাণ ছুঁল যুক্তরাষ্ট্রে। এবার পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ৩ পুলিশ কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও ২ কর্মকর্তা। এ ঘটনায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন বন্দুকধারীও। পারিবারিক সহিংসতার একটি মামলার তদন্তে গিয়ে ওই পুলিশ কর্মকর্তারা হামলার শিকার হন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তে নেমেছে FBI সহ একাধিক ফেডারেল সংস্থা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। বন্দুক সহিংসতা যেন পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের। মানবাধিকার নিয়ে সবক দেওয়া দেশটিতে প্রায় প্রতিদিনই বন্দুক হামলায় পাখির মতো মরছে মানুষ। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য মতে চলতি বছর এ পর্যন্ত দেশটিতে ৩ শতাধিক বন্দুক হামলার ঘটনায় হতাহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এবার পেনসিলভেনিয়ায় বন্দুকধারীর টার্গেট খোদ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অঙ্গরাজ্যটিতে অস্ত্রধারীর গুলিতে প্রাণ হারালেন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা। স্থানীয় সময় বুধবার দুপুরে পেনসিলভেনিয়ার ইয়র্ক কাউন্টির গ্রামীণ এলাকায় এই ঘটনা ঘটে। CNN জানায়, পারিবারিক সহিংসতার একটি মামলার তদন্তে গিয়ে হামলার শিকার হন পুলিশ কর্মকর্তারা। এই সময় আগে থেকেই সেখানে ওত পেতেছিল বন্দুকধারী। পুলিশকে দেখা মাত্রই অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলে নিহত হন ৩ কর্মকর্তা। এই সময় দুপক্ষের গোলাগুলিতে নিহত হন বন্দুকধারীও। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অন্তত ৩০ রাউন্ড গুলির শব্দ শুনতে পান। এতে জনমনে ছড়িয়ে পড়ে আতঙ্ক। I got clear of everything. I heard the gunshots, many gunshots. এই ঘটনার পর এলাকার বাসিন্দারা সবাই নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কমিশনার। গুলির ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাসও দেন তিনি। There are simply no words that I can offer to assuage the grief that this community has experienced and unfortunately will continue to experience. The grief will be unbearable, but we will bear it. এদিকে বন্দুক হামলায় নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো। এ ধরনের হামলা অত্যন্ত মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। This kind of violence isn't okay. We need to do better as a society. We need to help the people who think that picking up a gun, picking up a weapon is the answer to resolving disputes. We need to do better when it comes to mental health. বন্দুক হামলার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তে নেমেছে FBI সহ একাধিক ফেডারেল সংস্থা। যদিও এ বিষয়ে হামলার বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ। এর আগে গেল সপ্তাহে ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ক বন্দুক হামলায় প্রাণ হারান। এ নিয়ে উত্তাল মার্কিন রাজনৈতিক অঙ্গন। প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে। একের পর এক বন্দুক হামলার ঘটনায় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে অস্ত্র আইন কঠোর করার দাবিও উঠেছে। তানভীর জনি, এখন বিশ্ব। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের জটিল কিছু সংকট সমাধানে ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি। যুক্তরাজ্য সফরে বুধবার উইন্ডসর ক্যাসেলে ১৬০ অতিথির অংশগ্রহণে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে রাজা চার্লসের বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশেষ কোনো শব্দ দিয়ে মূল্যায়ন সম্ভব নয়। দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন তিনি। ট্রাম্পের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার আরও কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন ট্রাম্প দম্পতি। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সরকারি বাসভবনে বৈঠকে বসবেন ট্রাম্প। In fact, nobody's even questioning it, but we owe so much of that you gave us when we started.
Together we've done মস্তিষ্ক খেকো অ্যামিবার রহস্য কেবলই জটিল হচ্ছে ভারতে। ১৯ জনের মৃত্যুর পর সর্বোচ্চ সতর্কাবস্থায় কেরালা রাজ্য। চলতি বছর রাজ্যটিতে সংক্রমণ হয়েছে ৬৯ জনের দেহে। গেল বছর গুচ্ছ সংক্রমণের ঘটনায় একটি পানির প্রবাহকে দায়ী করা হলেও এবছর রোগের উৎস শনাক্ত করতে গিয়ে দিশেহারা প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাবেন নুজহাত কামাল। বৈজ্ঞানিক নাম প্রাইমারি অ্যামোবিক মেনিনজোএনসেফালাইটিস বা PAM, পরিচিত মস্তিষ্ক খেকো অ্যামিবা নামে। বিরল এ রোগের কারণ নাইগ্লেরিয়া ফাউলেরি নামের এক ধরনের স্বাধীনভাবে বেঁচে থাকতে সক্ষম এককোষী অ্যামিবা। উষ্ণ ও স্বাদু পানিতে ভেসে বেড়ানো এই অণুজীব নাকের মাধ্যমে মানবদেহে প্রবেশের পর একবার মস্তিষ্কে পৌঁছে গেলেই হয়ে ওঠে প্রাণঘাতী। ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে এক মাসে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে অন্তত ১৯ জনের মৃত্যুর পর বুধবার জারি করা হয় উচ্চ স্বাস্থ্য সতর্কতা। চলতি বছর সংক্রমণ ধরা পড়েছে অর্ধশতাধিক। ৩ মাসের শিশু থেকে শুরু করে ৯১ বছর বয়সী মানুষ রেহাই নেই কারো। ঝুঁকি এড়াতে পুকুর বা হ্রদের মতো বদ্ধ পানির উৎসগুলোতে সাঁতার ও গোসল করা থেকে বিরত থাকার পরামর্শ প্রশাসনের। রোগের কারণ শনাক্তে একযোগে কাজ করছে ভারতের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কেরালার স্বাস্থ্য বিভাগ। পরিবেশ থেকে সংগ্রহ করা হচ্ছে নমুনা, পরীক্ষা করে দেখা হচ্ছে বিভিন্ন উৎসের পানি। গেল বছর গুচ্ছ সংক্রমণের পর একটি পানির প্রবাহকে দায়ী করা হয়, তবে এবছর রোগের উৎস শনাক্ত করতে গিয়ে প্রশাসন বলছে চলতি বছর রোগটি সংক্রমণের গতি প্রকৃতি বেশ বিক্ষিপ্ত। Amoeba is present everywhere. So we have to take, even now we have patients from other states. So from there they came to Kerala. Here only they diagnose the disease and they are taking the treatments. হঠাৎ তীব্র জ্বর ও মাথা ব্যথা, বমি বা বমি ভাব, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রম, খিঁচুনি ও জ্ঞান হারানো এই প্রদাহের উপসর্গ। রোগের বিস্তার রোধে উপসর্গ দেখা দেয়া মাত্র স্বাস্থ্য পরীক্ষা এবং কুয়াসহ পানির বিভিন্ন উৎসে ক্লোরিন দেওয়ার আহ্বান জনস্বাস্থ্যবিদদের। কিন্তু এসব পদক্ষেপ সত্ত্বেও চিকিৎসার উপায় সীমিত বলে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার কম, স্বীকারোক্তি চিকিৎসকদের। নুজহাত কামাল, এখন বিশ্ব। গেল বছরের সেপ্টেম্বরে লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় আহতরা বয়ে বেড়াচ্ছে দুঃসহ ক্ষতচিহ্ন। এখনও সেই দিনের ঘটনা স্মরণ করে আঁতকে ওঠেন তারা। কেউ হারিয়েছেন চোখ, কেউ বা হাতের আঙুল, চিরতরে পঙ্গুত্ব বরণ করেন অনেকে। নিজেদের সুস্থতা কামনার পাশাপাশি প্রত্যাশা করেন এমন ঘটনা যাতে আর না ঘটে। বিস্তারিত জানাচ্ছেন অর্ণব প্রসাদ। একসময় বৈরুতের একটি কোম্পানিতে নানান কাজে কাটত জয়নব মোস্তারার সময়, কিন্তু গত বছর থেকে দুই চোখের জ্যোতি ধরে রাখতে নানা ধরনের অপারেশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে জয়নবকে। কারণ চোখের ৯০% দৃষ্টিশক্তি হারিয়েছেন লেবাননের এই তরুণী। كانت البيجر لأحد أفراد العائلة عنا بالبيت، فهي كانت موجودة فأنا كنت مرقة وانفجرت। 17 সেপ্টেম্বর 2024-এ ইসরায়েলের ভয়াবহ পেজার বিস্ফোরণের সাক্ষী শুধু চোখই ক্ষতিগ্রস্ত হয়নি, ডান হাতের কিছু আঙ্গুলও হারাতে হয়েছে জয়নবকে। গেল বছরে 14 বার ছুরিকাছির মধ্য দিয়ে গেছেন তিনি। বাকি আছে আরও 7টি কসমেটিক সার্জারি। ঠিক কী কারণে ঘটেছিল এই বিস্ফোরণ, এর জন্য দায়ী কে বা কারা, তা নিয়ে বিস্তর জিজ্ঞাসা তার। يعني حتى نحن بنعرف بالحرب في شيء اسمه أخلاقيات الحرب، بس العدو تخطى هيدا الأشياء كلها، ما فكر إنه البيجر كانت حتكون بين إيدين أطفال. شهدنا نحن إنه في جرحى كتير أطفال. পেজার বিস্ফোরণের ঘটনা মনে করে এখনো আটকে ওঠেন 34 বছর বয়সী মোহাম্মদ নাসের আল দিন। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি হাসপাতালের প্রযুক্তি বিভাগের পরিচালক ছিলেন তিনি। হামলার ঠিক কয়েক মুহূর্ত আগে নিজের স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। এরপরই বিস্ফোরিত হয় তার হাতে থাকা পেজারটি। এতে বাম চোখ নষ্ট হয়ে যায়, হারান বাম হাতের আঙ্গুল। كيف انفجر شو اللي شفته شو اللي هيك انا رحت يعني رحت دغري غبت عن الوعي بأرضها نقلوني حسب ما كنت نزلوا الكل يعني الشباب اللي عندنا.
পেজার বিস্ফোরণে আহতদের ক্ষতের ভয়াবহতার কথা জানান লেবাননের এক চিকিৎসক। بعتقد كل اللي شفتهم كانوا كتير سيريوس كيز، بس هذا ما بيعني انه كل الحالات كانوا هيك لحتى ما اعطي بايس. وفي حالات قدرنا انقذنا ما انقذنا العين او عينتين، وفي حالات لا تكون صريحين ما قدرنا نعمل شيء كمان. পেজার মূলত যোগাযোগের জন্য ব্যবহৃত একটি তারবিহীন মাধ্যম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যরা মোবাইলের বিকল্প হিসেবে সাধারণত ডিভাইসটি ব্যবহার করে থাকে। তবে গেল বছরের সেপ্টেম্বরে আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটে অন্তত 100টি পেজারের। এতে প্রাণ হারান অন্তত 39 জন। এ ঘটনায় আহত হন কমপক্ষে 3400 জন। সে সময় বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ইউরোপিয়ান একাডেমি অব ডার্মেটোলজি অ্যান্ড ভেনেরোলজির আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হচ্ছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক কংগ্রেস। 25তম আসরে অংশ নিয়েছেন বিশ্বের 200টি দেশের 6000-এর বেশি চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, যেখানে চিকিৎসক, গবেষক ও শিল্প উদ্যোক্তারা তাদের মধ্যে গবেষণালব্ধ সবশেষ তথ্য আদান প্রদানের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ স্থাপন করবেন। দেশ থেকে আসা 30-এর বেশি চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞদের কেউ কেউ বাংলাদেশি রোগীদের উপর পরিচালিত গবেষণা উপস্থাপন করেছেন। চর্ম ও যৌনরোগের চিকিৎসার সবশেষ গাইডলাইন এই কংগ্রেসে উপস্থাপন করা হয়, যা বইতে প্রকাশিত হবার আগেই ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। সোরিয়াসিস, স্ক্যাবিস সহ হাজারো চর্মরোগের সবশেষ ধরন, চিকিৎসার পদ্ধতি সহ প্রতিরোধের নানা পথ নিয়ে খুঁটিনাটি আলোচনা হচ্ছে কংগ্রেসে। চিকিৎসায় সবশেষ প্রযুক্তির ব্যবহার নিয়েও প্রদর্শনী চলছে বিভিন্ন সেশনে। কংগ্রেসে 8 শতাধিক গবেষণাপত্র প্রকাশের কথা রয়েছে। শেষ করবো এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। নরসিংদীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষগুলি, নিহত 1, আহত 5। নেপথ্যে বালু উত্তোলন ও দখল, থমথমে পরিস্থিতি। তারা অতর্কিত হামলা চালিয়েছে আমাদের গ্রামের উপর। একজনের লাশ পেলাম, একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে আর 2 জনকে মনে ডাক্তার রেফার করছে। ডাকসু জাকসুতে ভরাডুবির পর পুনর্গঠনে বাকশাস, এনসিপির সাথে সম্পর্ক নিয়ে ধোঁয়াশা নয়, অভিযুক্তদের বাদ দেওয়ার সিদ্ধান্ত। আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোর যে ফলাফল, সেই ফলাফলগুলো নিয়ে আরেকবার ভাবতে চাই। এনসিপির সাথে আদর্শিকভাবে এটা আমি ইতিমধ্যে অনেক জায়গায় বলেছি, আদর্শিক জায়গায় মিল রেখে সামনে কাজ করা হবে। সমালোচনা এড়াতে চাকসুতে ভোট গণনা নিয়ে সতর্ক নির্বাচন কমিশন, স্বচ্ছতা নিশ্চিত থাকছে ওএমআর, সিসিটিভিতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত। মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্যসেবার নামে রিসোর্ট খামার, সরকারি জায়গা লিজ নিয়ে চলছে ব্যবসা, ধ্বংস হচ্ছে গাছপালা, নির্বিকার প্রশাসন। এবং যুক্তরাষ্ট্রের ফের বন্দুক হামলায় ঝরল প্রাণ, এবার পেনসিলভেনিয়ায় 3 পুলিশের মৃত্যু, গুরুতর আহত আরও 2। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত অস্ত্রধারী। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।